এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদন পদ্ধতি। উজেনেসিস বা ডিম্বাণু উৎপাদন পদ্ধতি। আমি এর একটা ছক এখানে আমি রেখেছি। এই ছকের সাহায্যে আমরা এখানে এটা আলোচনা করব। প্রথমেই দেখি উজেনেসিস কাকে বলে। উজেনেসিস এই শব্দটি এসেছে দুটি শব্দ থেকে, উন আর জেনেসিস। উন শব্দের অর্থ ওভাম বা ডিম্বাণু। জেনেসিস শব্দের অর্থ হচ্ছে উৎপন্ন হওয়া বা প্রোডাকশান। বা উৎপন্ন হওয়া। তাহলে নাম থেকেই বুঝতে পারছো এটা ডিম্বাণু উৎপাদন পদ্ধতি। সুতরাং সংজ্ঞার ক্ষেত্রে যে পদ্ধতিতে স্ত্রীলোকের ডিম্বাশয়ে ডিপ্লয়েড স্ত্রী জনন মাতৃকোষ বা উগোনিয়াম বা স্ত্রী জনন মাতৃকোষ থেকে হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয়। হ্যাপ্লয়েড ডিম্বাণু উৎপন্ন হয়। তাকে বলা হয় উজেনেসিস। ক্লিয়ার? এবার দেখা যাক এ কোথায় সংঘটিত হয়। সংগঠন স্থল। দেখো, এটা দুটি পর্যায়ে সংগঠিত হয়। আমি এখানে লিখছি পর্যায়, সংগঠন স্থল আর ঘটনা। কি ঘটনা ঘটে? প্রথম পর্যায় এটা সংগঠিত হয় ডিম্বথলির মধ্যে। ডিম্বথলির মধ্যে এখানে কি ঘটে? এখানে প্রাথমিক পরডিম্বাণু থেকে প্রাথমিক পরডিম্বাণু বা প্রাইমারি ওসাইট থেকে তৈরি হয় গৌণ পরডিম্বাণু। এটা হলো প্রথম পর্যায়। কার মধ্যে? ডিম্বথলির মধ্যে। নেক্সট দ্বিতীয় পর্যায়ে এটা সংঘটিত হয় ফ্যালোপিয়ান নালীতে বা ডিম্বনালীতে। ফ্যালোপিয়ান নালী। এখানে কি ঘটনা ঘটে? এই গৌণ পরডিম্বাণু থেকে তৈরি হয় ডিম্বাণু বা পরিণত ডিম্বাণু। ক্লিয়ার? এই দুটো জায়গায় এর সংগঠনস্থল। ক্লিয়ার? এবার এর স্থিতিকাল
কত দিন পর্যন্ত এটা স্টে করে? সাধারণত বয়স সন্ধিকাল থেকে রজনিবৃত্তিকাল বা মেনোপজ কাল, দ্যাট ইজ মেনোপজ পর্যন্ত, ক্লিয়ার, এর স্থিতিকাল সাধারণত দেখা যায় 8 থেকে 13 বছর এটা শুরু হয় আর স্টে করে 40 থেকে 50 বছর পর্যন্ত, ক্লিয়ার, এর স্থিতিকাল। তবে হ্যাঁ, গর্ভাবস্থা এবং স্তন্যদায়ী মায়ের ক্ষেত্রে যখন তার স্তন্যদাত্রী হিসেবে সে স্তন্যদান করে সেই সময় কিন্তু এই প্রক্রিয়াটি বন্ধ থাকে। নেক্সট, সময়কাল। সময়কাল সাধারণত ভ্রূণাবস্থা থেকে এটা শুরু হয় আর ফ্যালোপিয়ান নালীতে শুক্রাণু দ্বারা নিষেকের পরে এটা সমাপ্ত হয়। ভ্রূণাবস্থায় শুরু হয় কিন্তু মাঝখানে কি হয়, বাদ বাকি সময়টা কি হয়, অসমাপ্ত থেকে যায়। এই প্রক্রিয়াটি ভ্রূণ অবস্থায় শুরু হলে কি হবে, অসমাপ্ত থেকে যায়। তারপরে দেখা যায় ফ্যালোপিয়ান নালীতে গিয়ে নিষেকের পরে এটা শেষ হয়। মাঝখানে কিন্তু এটা অসমাপ্ত থেকে যায়, সুপ্ত অবস্থায়। তারপরে লাস্ট অফ অল নিষেকের মাধ্যমে এটা শেষ হয়। আচ্ছা, এবার আসি এর পদ্ধতি, উজেনেসিস পদ্ধতি। দেখ, উজেনেসিস পদ্ধতির 3টে দশা আছে। এক, এখানে আমি দেখিয়েছি, দেখ, একটা হচ্ছে সংখ্যা বৃদ্ধির দশা, দেখ এ পর্যন্ত, ফেজ অফ মাল্টিপ্লিকেশন। নেক্সট, এখান থেকে এই পর্যন্ত এটা হলো বৃদ্ধির দশা। আবার এখান থেকে লাস্ট অফ পর্যন্ত হচ্ছে পরিণত দশা বা পরিণতির দশা। এই 3টে দশায় বিভক্ত, ক্লিয়ার। এক, সংখ্যা বৃদ্ধি দশা, যাকে বলা হয় ফেজ অফ মাল্টিপ্লিকেশন, ফেজ অফ মাল্টিপ্লিকেশন। নেক্সট, বৃদ্ধির দশা, একে বলা হয় গ্রোথ ফেজ। আর একটা হলো ফেজ অফ ম্যাচুরেশন, পরিণতির দশা, পরিণতির দশা, যাকে বলা হয় ফেজ অফ ম্যাচুরেশন। এই 3টি দশার মাধ্যমে সম্পন্ন হয়।
নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, এই তিনটে। দেখো, এই দশাটি সাধারণত ভ্রূণাবস্থায় সম্পন্ন হয়, এই দশাটি সাধারণত শৈশবে সম্পন্ন হয়, আর এই পরিণত দশা বয়ঃসন্ধিকালে সম্পন্ন হয়। আমি এবার এই দশাগুলোর প্রত্যেকটা ঘটনা কি ঘটে সেটা আলোচনা করব। ফার্স্ট, সংখ্যা বৃদ্ধি দশা, ফেজ অফ মাল্টিপ্লিকেশন। 1, সংখ্যা বৃদ্ধির দশা। নামেই বুঝতে পারছ, এই দশায় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে কোষের সংখ্যা বৃদ্ধি পায়, সোজা কথা। তারপর দেখো কি ঘটনা ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে উগোনিয়াল কোষের সংখ্যা বৃদ্ধি পায়, কোষের সংখ্যা বৃদ্ধি। দেখা যাক কি ঘটনা ঘটে। এর ঘটনাগুলো হলো, এটা কখন ঘটে? ভ্রূণাবস্থায়। কি কি কাজ ঘটে? 1, প্রথমে হলো জার্মিনাল এপিথেলিয়াম, ডিম্বাশয়ের জার্মিনাল এপিথেলিয়াম, এই কোষস্তরে আদি জার্ম কোষ বা প্রাইমোডিয়াল জার্ম কোষ পার্শ্ববর্তী কোষ থেকে আকার আকৃতিতে বড় হয় এবং তারা বিভাজিত হয়ে তৈরি করে উগোনিয়াল সেল বা উগোনিয়াম তৈরি করে। এক বচনে উগোনিয়াম, বহু বচনে উগোনিয়া। ক্লিয়ার? এই উগোনিয়াম সেলগুলির মুক্ত প্রান্ত লম্বা সরু নলের মতো আকার ধারণ করে, যার নাম ফ্লুজারের এক টিউব। এমত অবস্থায় উগোনিয়াল সেলগুলো মিলিত হয়ে বারবার বিভাজিত হয় মাইটোসিস প্রক্রিয়ায়, মিলিত হয়ে তৈরি করে এগ নেস্ট। ক্লিয়ার? দেখো তাহলে ঘটনাটা কি বললাম। 1, জার্মিনাল এপিথেলিয়াম, এখান থেকে তৈরি হয় আদি জার্ম কোষ। এই আদি জার্ম কোষ থেকে তৈরি হয় উগোনিয়াল সেল, সবই কিন্তু ডিপ্লয়েড। উগোনিয়াল সেল, এই উগোনিয়াল সেল থেকে তৈরি হয় ফ্লুজারের এক টিউব। এই ফ্লুজার এক টিউব থেকে তৈরি হয় এগ নেস্ট। এই সময় কিন্তু এই যে বিভাজন, আদি জার্ম কোষ, এটা বিভাজন, সব মাইটোসিস, বিভাজন, মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজন। এর ফলে এগ নেস্ট, এ গ্রুপ অফ সেলস, এ গ্রুপ অফ উগোনিয়াল সেল ইজ কল্ড এগ নেস্ট, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। ক্লিয়ার? এইভাবে আদি ডিম্বকোষ বা প্রাইমোডিয়াল জার্ম সেল মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে
উগোনিয়াল সেল, সেটা মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়ে অনেকগুলি উগোনিয়া সৃষ্টি করে, যেগুলো থেকে সেল নেস্ট তৈরি হয়। ক্লিয়ার? এটা কিন্তু বলেছি ভ্রূণাবস্থায় সম্পন্ন হয়। নেক্সট, এবার আসে এর সংখ্যা বৃদ্ধির দশা। ক্লিয়ার? ফার্স্ট, সংখ্যা বৃদ্ধির দশা শেষ হলো, তৈরি হলো এই উগোনিয়াল সেল বা উগোনিয়া। এবার আসি নেক্সট, নাম্বার 2, বৃদ্ধির দশা। নাম্বার 2, বৃদ্ধির দশা। ফেজ অফ গ্রোথ। এই দশার শুরুতেই এই যে তোমরা দেখলে সেল নেস্ট তৈরি হলো, এই সেল নেস্টের মধ্যবর্তী একটি কোষ সেই উগোনিয়াল সেল থেকে রূপান্তরিত হয় প্রাইমারি স্পারমাটোসাইট। ক্লিয়ার? তাহলে এটাও কিন্তু কোথায় ঘটছে? ঘটনা কোথায়? ভ্রূণাবস্থায়। ভ্রূণাবস্থা কি কি ঘটনা? নাম্বার 1, কি আগে তোমরা উগোনিয়াম তৈরি হয়েছে, এই উগোনিয়াম সে তৈরি করে প্রাথমিক পরডিম্বাণু। এটা সব থেকে দীর্ঘস্থায়ী দশা। ক্লিয়ার? কারণ এটা সেই ভ্রূণাবস্থা থেকেই কমপ্লিট হয় কিন্তু প্রায় 12-13 বছর পর্যন্ত, জন্মগ্রহণ করার পর 12-13 বছর পর্যন্ত। সুতরাং ভ্রূণাবস্থা থেকে কত 12-13 বছর পর্যন্ত কিন্তু স্থায়ী হয়। এটা হচ্ছে দীর্ঘস্থায়ী দশা। দীর্ঘস্থায়ী দশা। ক্লিয়ার? এই দশায় যে সেল নেস্ট তৈরি হয়েছিল তার মধ্যস্থ কোষটি, যেটা উগোনিয়াম ছিল, সেটা কিন্তু এটা রূপান্তরিত হয় কিসে? প্রাথমিক পরডিম্বাণু। আর তার চারপাশের কোষগুলো যেগুলো ছিল সেগুলো রূপান্তরিত হয় ফলিকুলার অ্যাপিথেলিয়াম। ফলিকুলার অ্যাপিথেলিয়াম এ রূপান্তরিত হয়। ক্লিয়ার? ফলিকুলার এপিথেলিয়ামে রূপান্তরিত হয়। হলো, এটা কিন্তু প্রাথমিক পরডিম্বাণু। ক্লিয়ার? এটা হলো ফলিকুলার অ্যাপিথেলিয়াম। এ রূপান্তরিত হয়। এই কোষটি কিন্তু মাঝখানে থাকে, 2n সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট। এতে ক্রোমোজোম সংখ্যা সাধারণত কত থাকে? 44A প্লাস XX। ক্লিয়ার? 44A প্লাস XX প্রাথমিক অবস্থায়। ক্লিয়ার? এবারে এই প্রাথমিক পরডিম্বাণু এবং তার চারপাশে এই কোষগুলো এরকম। একে বলা হয় আদি ডিম্বথলি। আদি ডিম্বথলি হলো। তাহলে এখান থেকে এরা তৈরি করে আদি
ডিম্বথলি। ক্রোমোজোম সংখ্যা তখনও পর্যন্ত কিন্তু 44A+A। ক্লিয়ার? এবার এসো, এই আদি ডিম্বথলির কোষগুলি এবার বিশেষভাবে পরিবর্তিত হয় এবং তারা তৈরি করবে প্রাথমিক ডিম্বথলি। কি কি পরিবর্তন? দেখো, পরিবর্তনগুলো লক্ষ্য করো। নাম্বার 3, এই ডিম্বথলি সাধারণত 2 থেকে 300 গুণ আকারে বৃদ্ধি পায়। ডিম্বথলি অর্থাৎ যখন আদি ডিম্বথলি এর আকার বৃদ্ধি পায় 2 থেকে 300 গুণ। নাম্বার 4, এবার এই যে প্রাথমিক পরডিম্বাণু এর নিউক্লিয়াসের আকার আকৃতি বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের আকার আকৃতি বৃদ্ধি, কি পরিবর্তনগুলো দেখো, আকার আকৃতি বৃদ্ধি। এই নিউক্লিয়াসকে বলা হয় জার্মিনাল ভেসিকল। জার্মিনাল ভেসিকল এর নাম হয় জার্মিনাল ভেসিকল। ক্লিয়ার? নাম্বার 5, মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া, গালগি বডি, সংখ্যা ও আয়তনে বৃদ্ধি। আয়তনে বৃদ্ধি পায়। নাম্বার 6, এবার কি ঘটে? আরআরএনএ সংশ্লেষ বৃদ্ধি পায় এবং এই প্রাথমিক পরডিম্বাণু বুঝলে, এরা মিওসিস প্রক্রিয়া, মিওসিস 1 প্রক্রিয়া শুরু করে। ক্লিয়ার? কিন্তু এরা মিওসিস 1 প্রথম প্রফেজ দশায় অ্যারেস্ট হয়ে যায়, অর্থাৎ পরবর্তী দশার এগোতে পারে না, সেখানেই অ্যারেস্ট অবস্থায় থাকে, স্থিতিশীল অবস্থায় থাকে। অর্থাৎ নেক্সট 7, প্রাথমিক পরডিম্বাণু। পরডিম্বাণু কি হয়? মিওসিস। দেখো, এই প্রফেজ দশায় এই প্রাইমারি সাইটটা অ্যারেস্ট হয়ে যায়। মিওসিস 1 প্রফেজ দশায় কি হয়? স্থিতিশীল হয়ে যায়, স্থিতিশীল, অ্যারেস্ট হয়ে যায়। এরা আর পরবর্তী দশায় এগোতে পারে না। এই সময় এরা দেখো আকার আকৃতিতে কোষগুলো, ডিম্বথলি, নিউক্লিয়াস, কোষের আকার অনেক গুণ বেড়ে যায় এবং এই সময় সাধারণত আদি ডিম্বথলি কিসে রূপান্তরিত হয়? প্রাথমিক ডিম্বথলিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? প্রাথমিক ডিম্বথলিতে রূপান্তরিত হয়। ক্লিয়ার? এই হলো বৃদ্ধির দশার ঘটনাগুলো। এবার নাম্বার 3, আমরা পরিণতির দশা দেখব। বৃদ্ধির দশার পরে পরিণতির দশা। নেক্সট নাম্বার 3,
ফেজ অফ ম্যাচুরেশন, পরিণতির দশা। তোমরা আগে দেখেছ এই যে আদি ডিম্বথলি, সে কিন্তু অ্যারেস্ট হয়ে আছে কোথায়? ডিম্বাশয়ের কর্টিক্যাল অঞ্চলে। কোন দশায় এসে? মিওসিসের প্রথম প্রফেজ দশায় প্রাথমিক পরডিম্বাণু হিসেবে অ্যারেস্ট হয়ে আছে। ক্লিয়ার? এবার নেক্সট, পরিণতির দশা। এটাও কোথায় সম্পন্ন হয়? এই পরিণতির দশা সাধারণত কোন সময়? বয়ঃসন্ধিকালের পর থেকে এটা শুরু হয় এবং একদম রজনিবৃত্তিকাল পর্যন্ত প্রতি রজচক্রে এই দশাটি ঘটে। প্রতি রজচক্রে। ক্লিয়ার? খেয়াল করবে, প্রতি রজচক্রে এই দশাটি ঘটে। আচ্ছা, তাহলে এটা কোথা থেকে শুরু হয়? বয়ঃসন্ধিকাল থেকে। বয়ঃসন্ধিকাল থেকে মেনোপজ বা রজনিবৃত্তিকাল পর্যন্ত, এই পর্যন্ত প্রতি রজচক্রে, প্রতি রজচক্রে এটা ঘটে। ক্লিয়ার? প্রতি মাসে প্রতিটা ডিম্বাশয়ের একটি করে এই আদি ডিম্বথলি প্রাথমিক ডিম্বথলিতে পরিণত হয় এবং তার মধ্যেই থাকা প্রাথমিক পরডিম্বাণু পরিবর্তিত হয়, পরিণতির দিকে এগোয়। ক্লিয়ার? ভালো করে খেয়াল করবে, সাধারণত ভ্রূণাবস্থায় এই ডিম্বথলির সংখ্যা প্রায় 2 থেকে 2.5 লাখ কিংবা তারও বেশি। জন্মের পরে এটার সংখ্যা 1 থেকে 1.5 লাখ। বিশেষ করে বয়ঃসন্ধিকালে এর সংখ্যা প্রায় 60 থেকে 80 হাজার। বার্ধক্যে এটা 0। তো এই যে প্রাথমিক ডিম্বথলি, মধ্যস্থিত প্রাথমিক পরডিম্বাণু, এটা পরিণতির দিকে যায়। তার প্রধান কারণ এই সময় পিটুইটারি অগ্রখণ্ড থেকে একটি হরমোন খরিত হয় যার নাম FSH বা ফলিকল স্টিমুলেটিং হরমোন। ক্লিয়ার? তাহলে আমরা এই সময় এটা ঘটে। এবারে এই FS, আচ্ছা, এই অবস্থায় প্রথমে আমরা কি দেখতে পাই? প্রথমেই দেখতে পাচ্ছি প্রাথমিক ডিম্বথলি কি সহ? প্রাথমিক পরডিম্বাণু সহ। প্রাথমিক পরডিম্বাণু সহ কোথায়? অ্যারেস্ট অবস্থায় আছে। কোথায়? ডিম্বাশয়ের কর্টেক্সে। ক্লিয়ার? বয়ঃসন্ধির পরে, বয়ঃসন্ধির পরে বা বয়ঃসন্ধিকাল থেকে কি হয়? FSH এর প্রভাবে কি হয়? এই অ্যারেস্টেড প্রাথমিক ডিম্বথলি এই প্রাথমিক পরডিম্বাণু সহ পরিবর্তিত হয় বা পরিণত হয়। ক্লিয়ার? এই সময় এদের কিছু পরিবর্তন দেখা যায়। কি পরিবর্তন? নাম্বার 4, প্রাথমিক পরডিম্বাণুর চারপাশে
যে ফলিকুলার এপিথেলিয়াম ছিল, সেটা কি হয়, এই ফলিকুলার এপিথেলিয়াম থেকে তৈরি হয় গ্রানুলোসা কোষ। গ্রানুলোসা কোষ তৈরি হয়। ক্লিয়ার? আর কি তৈরি হয়? এই গ্রানুলোসা কোষের বাইরে তৈরি হয় থিকা স্তর, এগুলো গঠিত হয়। এবং এই যে প্রাথমিক ডিম্বথলি এবার রূপান্তরিত হয় কিসে? প্রাথমিক ডিম্বথলি এবার রূপান্তরিত হয় গৌণ ডিম্বথলিতে। ক্লিয়ার? এই গৌণ ডিম্বথলিতে রূপান্তরিত হবার সঙ্গে সঙ্গে এখানে এবার কিছু বিশেষ পরিবর্তন। কি সেগুলো? নাম্বার 6, এই প্রাথমিক পরডিম্বাণু কোষে, নাম্বার 6, প্রাথমিক পরডিম্বাণু, যার তোমরা দেখেছ 2n46 ক্রোমোজোম, এটায় যে কোষটা অ্যারেস্টেড ছিল, তাই তো? কোথায় অ্যারেস্টেড ছিল? প্রথম মিওটিক বিভাজনের ফেজে এই প্রথম মিওটিক বিভাজন সম্পূর্ণ হয়। প্রথম মিওটিক বিভাজন সম্পূর্ণ হয়, গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং তৈরি হয় কে? দুটো কোষ, অসম বিভাজন। একটা আকৃতিতে বড়, যার নাম বলা হয় গৌণ পরডিম্বাণু বা গৌণ উসাইট, এর নাম গৌণ উসাইট। দুটো রকম কোষ, কি? একটা হলো গৌণ উসাইট, ক্লিয়ার? ক্রোমোজোম সংখ্যা n। আর তৈরি হয় প্রথম পোলার বডি। এটা আকৃতিতে খুব ছোট, নিষ্ক্রিয় নিউক্লিয়াস, অল্প পরিমাণ সাইটোপ্লাজম। আর এটা আকৃতিতে বড়, সক্রিয় নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম। এটার নাম গৌণ উসাইট। ক্লিয়ার? এই গৌণ উসাইট তৈরি হবার সঙ্গে সঙ্গে ডিম্বথলির কিন্তু বিশেষ পরিবর্তন ঘটে। কি পরিবর্তন? নাম্বার 7, ওই যে গৌণ ডিম্বথলি, এই গৌণ ডিম্বথলি এবার পরিবর্তিত হয় কিসে? পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান ফলিকলে। এই গ্রাফিয়ান ফলিকলের বিশেষত্ব হলো এর এখানে থাকে গৌণ পরডিম্বাণু। এর এই কোষ এখান থেকে এই যে কর্ডের মতো এখানে এই করোনার এরিয়াটার অংশ, এই করোনার গ্রানুলোসা কোষের অংশ, এর নাম ডিসকাস প্রোলিজেরাস। ক্লিয়ার? এর চারপাশে এখানে তৈরি হয় গহ্বর। এই গহ্বরের চারপাশে থাকে গ্রানুলোসা কোষ, যার নাম মেমব্রেনা গ্রানুলোসা। এটা এর চারপাশে তৈরি হয় করোনা রেডিয়েটা। এর ভেতরের দিকে একটা স্তর, যার নাম জোনা পেলুসিডা। আর এগুলো হচ্ছে
মেমব্রেনা গ্রানুলোসা, মেমব্রেনা গ্রানুলোসা। ক্লিয়ার? মেমব্রেনা গ্রানুলোসা। আর এর চারপাশে থিকা স্তর তৈরি হয়, যা দুটো অংশে বিভক্ত হয়। একটা হলো থিকা ইন্টারনা, আর তার বাইরের দিকে হলো থিকা এক্সটার্না। থিকা ইন্টারনা, ইন্টারনা, আর তার বাইরের দিকে হলো থিকা এক্সটার্না। এই সময় এটা গৌণ এই পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত হয়। আর এর ভেতরে যে গহ্বর অ্যান্ট্রা, এর মধ্যে যে তরল পদার্থ, তার নাম লিকার ফলিকিউলি। লিকার ফলিকিউলি এটা থিকা এক্সটার্না, এটা থিকা ইন্টারনা, এটা অ্যান্ট্রাম। এর মধ্যে লিকার ফলিকিউলি, এটা গৌণ পরডিম্বাণু, এটা জোনা পেলুসিডা। ক্লিয়ার? এর চারপাশে করোনা রেডিয়েটা, এর নাম কিউমুলাস উফোরাস বা ডিসকাস প্রোলিজেরাস। এই একটা পরিণত ডিম্বথলি তৈরি হয়ে যায়। ক্লিয়ার? এই যে তোমার গৌণ পরডিম্বাণু, এর ক্রমশই এন হয়ে গেছে। এইবার এই দ্বিতীয় মিওটিক বিভাজনে প্রবেশ করবে। কিন্তু নেক্সট পয়েন্ট নাম্বার 7 বলেছি, 8 ধরে ধরে পয়েন্ট করে করে একদম 8। এবার গৌণ পরডিম্বাণু, গৌণ পরডিম্বাণু মিওসিস 2-তে, মিওসিস 2 শুরু করে, মিওসিস 2 শুরু করে, কিন্তু এগোতে পারে না। এও কোথায়? মিওসিস 2 এর এখানে আমরা দেখিয়েছি। এই মিওসিস 2 এর মেটাফেজ দশায় অ্যারেস্ট হয়ে যায়। মিওসিস 2 এর মেটাফেজ দশায় অ্যারেস্ট হয়ে যায়, আর এগোতে পারে না। ক্লিয়ার? ওর বিভাজন বন্ধ থাকে। এবার আছে নাম্বার 8। এরপরে কি ঘটনা ঘটে? নাম্বার 8, এই সময় পিটুইটারি অগ্রখণ্ডতে খরিত LH হরমোনের প্রভাবে এর এই গৌণ পরডিম্বাণু এবং প্রথম পোলার বডি, এর সঙ্গে আছে প্রথম পোলার বডি, এটা নিষ্ক্রান্ত হয় ডিম্বাশয় থেকে, যাকে ওভুলুশন বলা হয়। সুতরাং নাম্বার 8 কার প্রভাবে? LH এর প্রভাবে কি ঘটে? ওভুলুশন। বা ডিম্বাণু নিঃসরণ ঘটে, ডিম্বাণু নিঃসরণ। ক্লিয়ার? এই যে গৌণ পরডিম্বাণু এবং পোলার বডি, এটা নিঃসৃত হয় কার প্রভাবে? LH হরমোনের প্রভাবে। ক্লিয়ার? এবার আসো, এর সঙ্গে সঙ্গে শোনো, এই গৌণ পরডিম্বাণুর সঙ্গে সঙ্গে এই এখানে কিন্তু গৌণ পরডিম্বাণু নিঃসৃত হয়। এর সঙ্গে সঙ্গে তার চারপাশে আছে কি? জোনা পেলুসিডা। এই জোনা পেলুসিডা এর থেকে
অর্থাৎ গৌণ পরডিম্বাণু এবং যে এই তোমার গ্রানুলোসা কোষ এর থেকে নিঃসৃত গ্লাইকোপ্রোটিন নামক একটা স্তর। ক্লিয়ার? এই জোনা পেলুসিডা প্লাস করোনা রেডিয়েটা সহ কিন্তু এটা বাইরে বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে এসে কোথায়? ফ্যালোপিয়ান নালীর ইনফ্যান্ডিবুলাম অংশে নিত হয়। ক্লিয়ার? এই পর্যন্ত এখানে ঘটার পরে নেক্সট 9 কি ঘটনা ঘটবে দেখো। নাম্বার 9, এটা কিন্তু কোথায় গিয়ে পড়েছে? ইনফ্যান্ডিবুলামে। তার থেকে সে প্রবেশ করে ফ্যালোপিয়ান নালীতে। এবার ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে এই যে গৌণ পরডিম্বাণু, পরডিম্বাণু কোথায়? ফ্যালোপিয়ান নালী। এই ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে কি করে? এটা শুক্রাণুর সঙ্গে মিলিত হয়, প্লাস শুক্রাণুর সঙ্গে মিলন। এই মিলনের সঙ্গে সঙ্গেই কি হয়? নাম্বার 10, মিওসিস 2 কমপ্লিট হয়। মিওসিস 2 সম্পূর্ণ হয়। এই যে ফ্যালোপিয়ান নালী এবং মিলন, এই উদ্দীপনার ফলেই কিন্তু এইটা কমপ্লিট হয়। এবং কি হয়? 10, এই গৌণ পরডিম্বাণু থেকে তৈরি হয় পরিণত ডিম্বাণু প্লাস দ্বিতীয় পোলার বডি। ক্লিয়ার? আর আগে যে নাম্বার 11, প্রথম পোলার বডি থেকে তৈরি হয় দ্বিতীয় পোলার বডি। এই মোট 3টে পোলার বডি তৈরি হয়। আর একটা পরিণত ডিম্বাণু তৈরি হয়। এই পরিণত ডিম্বাণু তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই ওজেনেসিস প্রক্রিয়া কমপ্লিট হয়। ক্লিয়ার? দেখো, এটা গুরুত্বপূর্ণ জিনিস এবং বিভিন্ন ক্ষেত্রে এর যে পরিবর্তনগুলো আমি ধারাবাহিকভাবে একদম পয়েন্ট করে দিয়েছি। এবার আসি এই প্রক্রিয়ার জন্য, এই প্রক্রিয়ার গুরুত্ব কি। এর যেমন স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ার গুরুত্ব ছিল, এরও গুরুত্ব আছে। দেখো গুরুত্ব কি, ওজেনেসিস প্রক্রিয়ার গুরুত্ব। আচ্ছা, তার আগে একটু কথা বলে থাকি। এই যে অ্যারেস্ট হয়, মিওসিস 2 মেটাফেজে অ্যারেস্ট হয়। এই অ্যারেস্ট হওয়ার কারণ দেখো, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অ্যারেস্ট হওয়ার কারণ, এই যে মিওসিস অ্যারেস্ট হওয়ার কারণ, এটা জানতে গেলে তুমি পড়েছ তোমরা ক্লাস 11 কোষচক্র, সেখানে একটা ফ্যাক্টর এমপিএফ এমফেজ প্রমোটিং ফ্যাক্টর, এর পরিমাণ বৃদ্ধি পায়। সুতরাং এটা অ্যারেস্ট হয়ে যায়। ক্লিয়ার? যখন ওই গৌণ পরডিম্বাণুটি ফ্যালোপিয়ান নালীতে প্রবেশ করে, তখনই এই এমপিএফ ভেঙে যায় এবং কোষচক্রের আরেকটি ফ্যাক্টর অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স, এর নাম
অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্স সক্রিয় হয়, ফলে উজেনেসিস সম্পূর্ণ হয়। উজেনেসিস সম্পূর্ণ হয়। ক্লিয়ার? দুটো জিনিস একটু মনে রাখবে। এবার নেক্সট, এর গুরুত্ব কি? উজেনেসিস প্রক্রিয়ার গুরুত্ব। প্রথম গুরুত্ব, এক, এই প্রক্রিয়ায় ডিম্বাণু উৎপন্ন হয়, হ্যাপ্লয়েড ডিম্বাণু, ডিম্বাণু উৎপাদন। দ্বিতীয় গুরুত্ব, নিষেক। এই ডিম্বাণুর সঙ্গে প্লাস শুক্রাণু এন মিলিত হয়, ফলে এই নিষেক প্রক্রিয়া সম্পন্ন হয়। এই নিষেক প্রক্রিয়ার ফলে তৈরি হয় কি? জাইগোট, যা থেকে ভ্রূণ এবং পরবর্তী ডেভেলপমেন্টের মাধ্যমে পূর্ণাঙ্গ দেহ তৈরি হয়। সুতরাং এটা না হলে এটা সম্ভব হবে না। নাম্বার 3, সাধারণত দেখা যায় যে প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখা, প্রজাতির ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক। দেখো, এই যে ডিম্বাণু এন সংখ্যক না যদি তৈরি হতো, তাহলে শুক্রাণুর এন এর সঙ্গে মিলিত হয়ে আবার 2n সংখ্যক ক্রোমোজোম আমরা ফিরে পেতাম না। সুতরাং ডিম্বাণু কিংবা শুক্রাণু তাই তৈরি হচ্ছে বলে ক্রোমোজোম সংখ্যা n হচ্ছে, যাদের মিলনে আবার 2n সংখ্যক ক্রোমোজোম সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়। সুতরাং এই 2n সংখ্যক ক্রোমোজোম পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে কোনো নির্দিষ্ট প্রজাতির কি হয়? বংশধারা অব্যাহত থাকে। সুতরাং এই নিষেক এবং এই 2n ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখতে বা কনস্ট্যান্ট রাখতে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এগুলো এতেও ছিল তোমার স্পার্ম। 4 নম্বর হচ্ছে জিনের সঞ্চারণ। শোনো, এই যে গ্যামেট, স্ত্রী গ্যামেট বা ডিম্বাণু, এদের মধ্যে নির্দিষ্ট জেনেটিক সজ্জা আছে, যেটা পিতার স্পার্মের জেনেটিক সজ্জার সঙ্গে মিলিত হয়ে অপত্য দেহে সঞ্চারিত হয়। সুতরাং পিতা মাতা থেকে, বিশেষ করে এই ডিম্বাণুর মাধ্যমে মাতা থেকে, শুক্রাণুর মাধ্যমে পিতা থেকে, ওই ক্রোমোজোমের মাধ্যমে, গ্যামেটের ক্রোমোজোমের মাধ্যমে অপত্যে বৈশিষ্ট্যের সঞ্চারণ ঘটে। এটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। নাম্বার 5, জিনগত ভেদ। জিনগত ভেদ। দেখো, এই মিওসিস প্রক্রিয়ায় ডিম্বাণু উৎপন্ন হওয়ার সময়, বিশেষ করে প্রথম মিওটিক বিভাজনের প্রথম প্রভেদে সমস্ত ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডের বিনিময় হয়, জিনের নতুন বিন্যাস হয়। সুতরাং এই প্রক্রিয়ায় উৎপন্ন গ্যামেট বিভিন্ন রকমের সজ্জা বিন্যাসযুক্ত হয়, যেগুলো পুংগ্যামেটের সঙ্গে মিলনের ফলে অপত্যের দেহে এই বিভিন্ন রকম সজ্জা বিন্যাসযুক্ত জিনের সঞ্চারণের ফলে অপত্যের দেহে প্রকরণের সৃষ্টি করে। এই প্রকরণ অভিব্যক্তি তথা বিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। এইগুলো হলো এই তোমার উজেনেসিসের তাৎপর্য। এবার এই উজেনেসিসের হরমোনাল নিয়ন্ত্রণ। হরমোনাল নিয়ন্ত্রণ। নেক্সট, হরমোনাল নিয়ন্ত্রণ উজেনেসিসের। হরমোনাল নিয়ন্ত্রণ। দেখো, হাইপোথ্যালামাস থেকে খরিত হয় গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন পিটুইটারির অগ্রখণ্ড থেকে
পিটুইটারির অগ্রখণ্ড থেকে ক্ষরণ করে দু রকমের হরমোন, এক এফএসএইচ আর একটা হলো এলএইচ। এই এফএসএইচ প্রাথমিক ডিম্বথলি থেকে গৌণ ডিম্বথলির এই ডিম্বথলির উপর কাজ করে, বিশেষ করে গৌণ প্রাথমিক ডিম্বথলিকে গৌণ ডিম্বথলি এবং পরিণত ডিম্বথলিতে রূপান্তরিত করে। এই ডিম্বথলির উপর কাজ করে এখান থেকে ক্ষরণ ঘটায় কি ইস্ট্রোজেন হরমোন। আর এলএইচ সার্জ বলা হয়, কারণ এই সময় এলএইচের পরিমাণ খুব বেড়ে যায়, যাকে বলে এলএইচ সার্জ। এই এলএইচ সার্জ সাধারণত পরিণত ডিম্বথলি এর থেকে পরিণত ডিম্বথলি থেকে কি করে ডিম্বাণু নিঃসরণ ঘটায়। আর কি করে, আর প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ ঘটায়, প্রোজেস্টেরন। ক্লিয়ার? এবারে এগুলো সব পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে এগুলো সম্পন্ন হয়। ক্লিয়ার? এবারে ইস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেলে এই নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে সাধারণত পিটুইটারি অগ্রখণ্ড থেকে এফএসএইচ এর ক্ষরণ হ্রাস করে, ফলে আবার স্বাভাবিকভাবে কাজটা চলতে থাকে। আবার এই প্রোজেস্টেরন যখন ক্ষরণ বাড়ে তখনই আবার নেগেটিভ ফিডব্যাক প্রক্রিয়ায় এই এলএইচ এর ক্ষরণ কমিয়ে দেয়, ফলে আবার এর স্বাভাবিক অবস্থা প্রাপ্ত হয়। কিন্তু এখানে আরেকটা ব্যাপার আছে, এই ইস্ট্রোজেনের পরিমাণ বৃদ্ধি পেলে সঙ্গে সঙ্গে কিন্তু পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে আবার এই এলএইচের ক্ষরণ বৃদ্ধি করে। এই কিন্তু ইস্ট্রোজেনের পরিমাণ বাড়লে সাধারণত এটা বৃদ্ধি পেলে কি হয়, এই কার উপর পিটুইটারি অগ্রখণ্ড থেকে এলএইচের ক্ষরণটা বাড়িয়ে দেয়, যার ফলে এলএইচ সার্জ বাড়িয়ে দিয়ে সে কিন্তু আবার এই প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণটাকে বাড়িয়ে দিতে পারে। এটা কিন্তু পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে হয়। এমনি করে হরমোনাল নিয়ন্ত্রণের মাধ্যমে উজেনেসিস প্রক্রিয়া নিয়ন্ত্রিত হয়। ক্লিয়ার? তাহলে আমাদের কমপ্লিট হলো সব ব্যাপারগুলো। ভালো করে জিনিসটি কিন্তু অনেক রকমের একটু জটিলতা আছে বিভিন্নভাবে। ভালো থাকবে, শেষ করছি।